ফিটনেস এবং ফিল্ডিং শুরু হচ্ছে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। অবশ্যই সাকিবও আসলে এইভাবে আসবে না যে আমি আসবো আর ডাইরেক্ট খেলবো, প্রিপারেশন নিয়ে হয়তো বা খেলবেন। আর আজকে যেটা হয়েছে আসলে ফার্স্ট বল ওয়াইড, সেকেন্ড বলে আউট। তামিম চমৎকার খেলেছে, স্পেশালি লাস্ট ফাইনালটা যেভাবে 100 করেছিল, তারপরে তার ধারাবাহিকতা আমরা দেখছি। আশা করছি নাহিদ রানার পেস সেখানেও ম্যাটার করবে। তাদের এই ভালো খেলাটা আমাদের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম করে দিতে পারে। এই একটা ঘটনা না, লঞ্চের ঘটনাটা, তারপরে এই ঘটনাটা, ট্রেনের ঘটনাগুলো, এগুলো আসলে ভিডিও দেখার পরে মানে খুব খারাপ লাগে। এটা আসলে বলে বোঝানোর মতো না। প্রেজেন্টদের নিয়ে আসলে সাবেক ক্রিকেটারদের নিয়ে কারা কারা কনফার্ম হয়েছে এবং কাদের নিয়ে খেলতে যাচ্ছে না, এখনও আমি এটা পুরোপুরি টিমটা আমরা জানি না। আমি আর মাহমুদুল্লাহ ডাইরেক্ট সাইন হয়েছে এটা জানি, আর বাকি টিমটা এখনও জানি না। আসলে ভাই আগামীকালকে তো ন্যাশনাল টিমের ক্যাম্প, আসলে 6 জন আছে পাকিস্তানে জানি, বাকিদের নিয়ে তো সবাইকে পাবেন আশা রাখি। মানে কালকে কীভাবে শুরু হচ্ছে আর কি, স্কিল নাকি টোটাল ফিটনেস দিয়ে শুরু হচ্ছে? না, কালকে আমরা ফিটনেস এবং ফিল্ডিং শুরু হচ্ছে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তারপরে 3 তারিখ অফ, 4 তারিখ থেকে স্কিল শুরু হবে। আসলে অনেক দিন তো টাইম পাচ্ছেন, তাহলে ক্যাম্পটা হোয়াইট বল ক্যাম্প, T20 ওয়ানডে দুইটাই টিমই হয়তো 3টা ফরম্যাটের প্লেয়ারাই থাকবেন এই ক্যাম্পে, যারা টেস্ট খেলছেন তারাও থাকছেন। আপনারা মনে ওই জায়গায় গেলে ভালো, যদি ফারুক ভাই দেখেন, ফারুক ভাই ইন্টারভিউ নিতে যেহেতু আর কি আসল ভাই টাইমটা একটু বেশি পাচ্ছেন, জি টাইমটা যেহেতু একটু বেশি পাচ্ছেন এই ক্যাম্প, মানে 13 থেকে নিউজিল্যান্ড আসবে, টাইম আছে কিছুটা। অবশ্যই দেখেন, আসলে অনেক সময় হয়েছে যে আমাদের প্লেয়ারদের ফিটনেস করার যে সময়টা পাওয়া যাচ্ছিল না। ব্যাক টু ব্যাক একটা না একটা ম্যাচ চলছিল। বিপিএল আপনি খেলেছেন খুব টাইট শিডিউলের মধ্যে, তারপরে অদম্য কাপ খেলা হলো, বিসিএল হলো, তো পাকিস্তান সিরিজও খেললাম আমরা। তো এখন একটা সময় পেয়েছে, তো এইখানে 1 সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ হবে এবং ফিল্ডিং নিয়ে কাজ হবে, তারপর আমরা স্কিল শুরু করব। তো টেস্ট এবং ওয়ানডে সব 2-3 ফরম্যাটের প্লেয়ারাই থাকবেন এই ট্রেনিংটাতে। তো কোচিং স্টাফরাও আমরা সবাই আছি। আসলে 5-6 জন ক্রিকেট আসলে পিএসএল ব্যস্ত থাকবেন, এটা একটা পজিটিভ সাইন কিনা সিরিজের আগে, যে ওরা ক্রিকেটের মধ্যে থাকবে? অবশ্যই আপনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়েছেন, যত বেশি এই ধরনের টুর্নামেন্ট খেলতে পারবে আমাদের প্লেয়াররা তাদের ড্রেসিং রুমটা শেয়ার করছেন, ওই জায়গার হাই কোয়ালিটি খেলা হয়। আমরা দেখেছি যে পিএসএলে কিন্তু 250 রানের খেলা হয়, ওই রানগুলো আবার চেজও হয়। তো এই ধরনের কন্ডিশনে তারা যদি খেলে আসে ভালো করে, আমাদের ক্রিকেটের জন্য ভালো। এই প্রথম আপনি যদি দেখেন যে আমরা এতগুলা প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেতে খেলছেন, এর আগে কখনোই কিন্তু এতগুলা প্লেয়ার সুযোগ পায়নি। তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। আসলে আপনি নিউজিল্যান্ড সিরিজে যদি সাকিবকে দেখতে পান, কতটা খুশি হবেন কোচ হিসেবে? দেখেন, এটা তো প্রসেসের মাধ্যমে, অবশ্যই কে চাবে না যে সে যদি আসতে পারে। আমি অলরেডি হাবিবুল বাশার সুমন ভাই চিফ সিলেক্টর হয়েছেন, ওনার ইন্টারভিউ দেখেছেন। তো অবশ্যই সাকিবও আসলে এইভাবে আসবে না যে আমি আসবো আর ডাইরেক্ট খেলবো, প্রিপারেশন নিয়ে হয়তো বা খেলবেন। কিন্তু অবশ্যই সাকিবের মতন প্লেয়ার যদি টিমে থাকে, যে কোনো কোচের জন্য একটা আলাদা একটা বেনিফিট, কারণ সে 2টা কাজই করতে পারে। আসলে ভাই লাস্ট সিরিজে, পাকিস্তান সিরিজে নাহিদ রানা ফিরছেন, শরীফুল বেশ ভালো রিদমে আছেন, হাসান মাহমুদ ইনজুরিতে ছিলেন, সাকিব ছিলেন, ওরা এই সিরিজে ফিরতে পারেন। তো সব মিলে ড্রেসিং রুমে স্বাস্থ্যকর যে কম্পিটিশন পরিবেশটা, এইটা কেমন উপলব্ধি করতেছেন? না, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আসলে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে আছি অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। আমি খুবই এনজয় করছি, কারণ প্রত্যেকটা ফরম্যাটের প্লেয়াররাই খুব ভালো করছেন সোফার, এবং তাদের যেই ইচ্ছা আর কি ভালো করাটা, নিজের থেকে ট্রেনিং বলেন ইমপ্রুভ করার জন্য, তো এই জিনিসটা ভালো লাগছে। আপনি যেটা বললেন, অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু হেলদি কম্পিটিশন এখন হচ্ছে মাশাআল্লাহ। আমাদের লাস্ট 7-8 বছর ধরেই আমি বলবো যে আমাদের পেস ইউনিটটা খুবই ভালো। 8-10টা বলার আছে যারা বল করতে পারে 140-তে। তো যেহেতু আমাদের এই নেক্সট 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের প্রচুর ম্যাচ, 3টা ফরম্যাটেই অনেকগুলা খেলা আছে, তো আমাদের সবারই সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা ভালো, একটা হেলদি কম্পিটিশন থাকাটা ভালো। লাইক সৌম্য সরকার লাস্ট সিরিজে আপনার টপ স্কোরার ছিলেন 3টা ম্যাচে, সে সুযোগ পায়নি পাকিস্তান সিরিজে। এটা একটা হেলদি কম্পিটিশন আমি মনে করি। তার জায়গায় যে ছেলেটা সুযোগ পেয়েছেন, তানজিম তামিম, তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন, প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। তো এটাই একটা ভালো টিমের লক্ষণ আমি মনে করি।
আসলে এই যে আপনি যেটা বললেন যে 6 জনের মতো প্লেয়ার পিএসএল এ খেললো, কারণ হয়তো আমাদের টি-20 সিরিজে নতুন কিছু প্লেয়ার সুযোগ দিব ওদের জায়গায়। তো এইটা আমরা আগে দেখি নাই অত বেশি, যে নতুন প্লেয়ারদের প্রমোট করা যারা রেগুলার প্লেয়ারদের মাধ্যমে। এই জিনিসটাকে আপনি কীভাবে দেখতেছেন? তো আমরা প্রথম দেখতেছি। ডেফিনেটলি আমি বলবো যে লাস্ট দুইটা বোর্ডই আমি বলবো যে ফারুক ভাই আসার পরে এবং বুলুল ভাই আসার পরে যা ওনাদের চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট। আগে যেই জিনিসটা ছিল যে আমরা জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মুস্তাফিজকে চেন্নাই থেকে নিয়ে এসেছিলাম, নকআউট ম্যাচ খেলতে দেয়নি। এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আপনি যদি দেখেন যে ইউএর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, সেখানে কিন্তু মুস্তাফিজ ছিল না, যে বিকজ অফ আইপিএলের জন্য। তো এটা একটা পজিটিভ দিক। আপনার 26 বছর হয়ে গিয়েছে, আমরা এই জিনিসটা আগে করি নাই, এখন করছেন। এটাই হওয়া উচিত। সব সময় সব প্লেয়ারকে আমরা হয়তো বা পাবো না, ইনজুরি হতে পারে, ফ্যামিলির সমস্যা হতে পারে, তখন আরেকটা প্লেয়ারকে অপরচুনিটি দেওয়া উচিত। তো এই যেহেতু পিএসএলে খেলতে গিয়েছেন, আমি জানি না আসলে তাদের কতটুকু এনওসি দেওয়া হয়েছে, কিন্তু নতুন প্লেয়াররা যদি সুযোগ পায় তাদের জন্য একটা অপরচুনিটি। কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বেঞ্চটা কত। আমি মনে করি যে আমাদের এখন বাইরে অনেকগুলো প্লেয়ার আছে যারা খেললে খারাপ করবে না, বিশেষ করে শর্টার ভার্সনে। ওয়ান ডে ব্যাটিংটা নিয়ে একটা সবসময় কনসার্ন থাকে। লাস্ট সিরিজটা কেমন দেখেছেন পাকিস্তানের এগেনস্টে, এবং এই সিরিজে কী নিয়ে ওয়ার্ক করার আছে? অবশ্যই আমাদের ফেভারিট ফরম্যাট ছিল ওয়ান ডে ক্রিকেটটা। আমরা মাঝখানে হয়তো বা অতটা ভালো খেলতে পারিনি, কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ কিন্তু আমরা উইন করেছি এবং ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো খেলেছেন। বিশেষ করে আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই ধরনের উইকেট আমরা খেলেছিলাম, লাস্ট ম্যাচটা সাইফ এবং সৌম্য সরকার যেভাবে ব্যাটিং করেছিল, অসাধারণ ব্যাটিং ছিল। পাকিস্তানের সাথেও নকআউট গেম লাস্ট ম্যাচটা যেভাবে দুই ওপেনার ব্যাটিং করেছেন, তানজিম তামিম এবং সাইফ, 100 রানের পার্টনারশিপ। তো আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিচ্ছেন, বড় রান করার চেষ্টা করছেন। সবাই সবার স্ট্রং পয়েন্ট, দুর্বল পয়েন্ট নিয়ে কাজ করছেন। এটা একটা পজিটিভ দিক। না, চ্যাম্পিয়ন কোচ তো আসলে বলা যাবে না, লাস্ট বিসিএলটা হেরে গেছি ফাইনালে, বাট 3টা ফাইনাল খেলেছি আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেইভাবে টিম করা দরকার, যেভাবে কাজ করা দরকার, সেটা চেষ্টা করি। দিন শেষে রেজাল্ট তো আসলে চ্যাম্পিয়নশিপ ভাগ্যের একটা ব্যাপার রয়েছে। সো সেখান থেকে হয়তো চ্যাম্পিয়নশিপগুলো আসে। আনফর্চুনেটলি বিসিএলের ফাইনালটা মিস করে গেছিলাম। আর আজকে যেটা হয়েছে আসলে ফার্স্ট বল ওয়াইড, সেকেন্ড বলে আউট। যে আউট হয়েছে খুব কষ্ট পেয়েছি, কারণ এই বলটা আসলে আউট হওয়ার বল ছিল না। আমি শিওর যে এই বলটা বাউন্ডারিতে যাওয়ার কথা, বাট একদম ওপিবার যেই পজিশনে বলটা গিয়েছে সেখানে ক্যাচই পরিণত হয়েছে। একটু সাইডে সুইডে গেলে আমি শিওর যে বাউন্ডারি হতো, বাট একটু খারাপ লেগেছে। আপনার প্রিয় ছাত্ররা পিএসএলে গেছে, কেমন প্রত্যাশা করছেন, কে কেমন করতে পারে? খুবই পজিটিভ চিন্তা করছি। পজিটিভ এই জন্য যে রিসেন্টলি যারা ফর্মে ছিল, শরীফুল বিপিএল হাইস্ট উইকেট টেকার হয়েছে, তার যে রিদমটা ছিল, আমি বিশ্বাস যে টি-20 পিএসএলও সেই কনফিডেন্সটা থাকবে। তামিম চমৎকার খেলেছি, স্পেশালি লাস্ট ফাইনালটা যেভাবে 100 করেছিল, তারপরে তার ধারাবাহিকতা আমরা দেখছি ডিফারেন্ট ফর্মেটে, লাইক ওয়ান ডেতেও কিন্তু 100 করছে। সো খুব পজিটিভ চিন্তা করছি এবং আশা করছি নাহিদ রানার পেস সেখানেও ম্যাটার করবে, যেটা পাকিস্তানে সবসময় করে, এক্সট্রা পেসের যে ব্যাপারটা। আর মুস্তাফিজ অলরেডি প্রুভেন। আর আমি যদি রিশাদের কথা বলি, বিগ ব্যাশটা যথেষ্ট ভালো খেলে এসেছে। সব কিছু মিলে আমার মনে হয় যে এদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম। ইমনও বিপিএলটা ভালো খেলেছে। সো এই 6 জন প্লেয়ারের কাছে খুবই পজিটিভ চিন্তা করতে যাচ্ছে, এবং তাদের পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বার্তা হতে পারে। তাদের এই ভালো খেলাটা আমাদের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম করে দিতে পারে, নতুন দরজা খুলে দিতে পারে। তো সেই জায়গাতে আমি খুব পজিটিভ চিন্তা করতে যাচ্ছি। এই যে এত প্লেয়ার, বাংলাদেশে প্রথম এত সংখ্যক প্লেয়ার বিদেশি লিগে খেলতে গেল। বিদেশি লিগে খেলতে যাওয়া মানে অনেক দেশের ক্রিকেটারদের সাথে, অনেক বড় বড় ক্রিকেটারদের, বড় বড় নামের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এটা নিশ্চয়ই বেনিফিট হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারদের জন্য। না, তা তো অবশ্যই, কারণ আমরা যদি দেখি যে আমরা রিসেন্টলি আমার টিমে, রাজশাহী টিমে যেমন কেন উইলিয়ামসন ছিল, বা এখানে জিমি নিশাম ছিল, বা মোহাম্মদ নওয়াজ থেকে শুরু করে বেশ বড় বড় কিছু নাম ছিল। এদের সঙ্গে ড্রেসিং রুম বলতে আমরা অনেক সময় ড্রেসিং রুমের মূল্যটা বুঝতে চাই না। ড্রেসিং রুম বলতে এখানে বোঝানো হচ্ছে ফিল্ডের বাইরেও কিন্তু প্রচুর ডিসকাশন হয়। সেই ডিসকাশনগুলো চ্যাম্পিয়ন প্লেয়াররা কীভাবে চিন্তা করে। আর কেন উইলিয়ামসনের মতো মানুষের সঙ্গে যখন ড্রেসিং রুমে আলোচনা হয়, কথাবার্তা হয়, সেটা বিশাল একটা কনফিডেন্স দেয়। সো আমার মনে হয় যে পিএসএলও স্বাভাবিকভাবে ডিফারেন্ট অনেকগুলো প্লেয়ারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবে, এবং সেখান থেকে তাদের এনভায়রনমেন্টটা সম্পর্কে খুব ভালো জানবে, কারণ পিএসএলটাও যথেষ্ট ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখছি রিসেন্ট পাস্টে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা প্লেয়ারদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তামিমের জন্য স্পেশালি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফার্স্ট খেলতে গিয়েছে, বাকিরা আগে পরে খেলেছে, বাট আমার মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। আনন্দ ভাই, আপনারা যখন চ্যাম্পিয়ন হলো আপনাদের দল পিপিএলে, তখন দেখলাম যে জেমি নিশাম বা ওরা আইফোন করে চিল্লাচ্ছিল। আপনারা তো দেশি প্লেয়ারদেরকে মোটামুটি আইফোন দিয়েছেন, ওদেরটা কি অবস্থা?
ওদেরটা আমাদের টিম ওনার বলতে পারবে আসলে। দেশি প্লেয়াররা যারা ছিল দেশেই আছে, তা সবাই যারা ঢাকায় ছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যারা ঢাকার বাইরে ছিল জিমি তাদেরটা কিন্তু পাঠিয়ে অনেক দেওয়া হয়েছে। খেলেছে, মানে এখন এখন এটা জিমির সঙ্গে আসলে কথা বলতে হবে, বাট ওইটা এখনও দেওয়ার ব্যাপারে কোনো কিছু হয়নি। দেশি প্লেয়ারদের দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট আমাদের ঈদের পরে দেওয়ার কথা, সেটা এখন আমরা পাইনি। ভাই ম্যাক্সিমাম যারা পিএসএল খেলতে গেছে আপনার স্টুডেন্ট বা আপনি তাদের লেভেলে বড় করেছেন বলা যায়। কথা হয়েছে কারোর সাথে যাওয়ার পর বা যাওয়ার আগে কথা হয়েছিল, তামিমের সঙ্গে কথা হয়েছে, শরীফুল রিশাদের সঙ্গে কথা হয়েছে, ইমনের সঙ্গে আসলে কথা হয়নি। বাট তাদের সঙ্গে কথা আসলে বলতে হয় না, কারণ তাদের মানে ইনার ফিলিংসটা আমি বুঝি এবং তারাও আমাকে চেনে। আমার তাদের সঙ্গে একটা মেসেজ সবসময় বলে দেওয়া আছে, সেটা সেই 2019 থেকেই, যে কখনও যদি দরকার হয় আমি অলওয়েজ দেয়ার। সো যদি প্রয়োজন মনে করে তারাও ফোন করে, বা আমার যদি মনে হয় যে কোনো অবজারভেশন দেখার পরে যদি মনে হয় তাদের সঙ্গে শেয়ার করা থাকে, সেটা আমি করি। ঈদের আগে কথা হয়েছে, বাট যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। হান্নান সরকার আইদার চ্যাম্পিয়ন হয় নয়তো ফাইনাল খেলে নেক্সট। বিসিএল আবার সামনে শুরু হতে যাচ্ছে, আপনারা জানেন যে লঙ্গাভাষণ যে ফর্ম্যাটটা সেটা আবার সামনে অপেক্ষা করছে। সো আশা করছি যদি বিসিএল আবার সেই কাজ করার সুযোগটা পাই লঙ্গাভাষণে, সেখানেও একইভাবে চিন্তা করব যেন ফাইনালটা খেলতে পারি। আর আমি আসলে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সবসময় আগেই, চ্যাম্পিয়নশিপ তো আলটিমেট গোল থাকে, চ্যাম্পিয়নশিপটা আমি সবসময় বলি লাখের একটা ব্যাপার থাকে, বাট নিশ্চিতভাবে যেখানেই খেলি, যেই টুর্নামেন্টেই কাজ করি, যেই টুর্নামেন্টের সঙ্গেই কাজ করি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগে। ভাই লাস্ট একটা কোশ্চেন, একটু অফ টপিক। গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। ঈদের থেকে মানুষ যখন বাড়িতে ফিরতেছিল, নিশ্চয় অবগত আছেন। খুবই দুঃখজনক আসলে, এটা ভাষায় বলার মতো না, কারণ ভিডিওটা যখন দেখেছি, মানে এই একটা ঘটনা না, লঞ্চের ঘটনাটা, তারপরে এই ঘটনাটা, ট্রেনের ঘটনাগুলো, এগুলো আসলে ভিডিও দেখার পরে মানে খুব খারাপ লাগে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যারাই আসলে এই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। সো আমরা চাইবো যে সবাই যেন সতর্ক থাকি আমাদের জায়গা থেকে, এবং মানে আমরা বলা ছাড়া আর কিছু করার নেই। আমি যদি ইন্ডিভিজুয়াল আমার নিজের সতর্কতা বাড়িয়ে দিই, নিশ্চিতভাবে ইন্ডিভিজুয়াল সবাই যদি এভাবে বাড়ায়, তাহলে হয়তো এই ঘটনাগুলো থেকে আমরা উদ্ধার পেতে পারি।